আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি আরিয়ান। এই মুভির গল্প এমনই সাসপেন্সফুল যে আপনি একবার দেখা শুরু করলে গল্প শেষ না করে বেরি হতে পারবেন না, যদি না আপনি এই মুভিটি অন্য চ্যানেলে দেখে থাকেন। মধ্যবয়স্ক এক লোক লাইভ শোতে এসে ঘোষণা দেয় আজ থেকে পরের 5 দিন সে এক একজন করে 5জন লোককে খুন করবে। তবে সে খুন করার 1 ঘন্টা আগে লাইভে এসে সবাইকে জানিয়ে দিবে যে সে আজ কাকে খুন করবে। আর তার দাবি তার এই ক্রাইম এতটাই পারফেক্ট যে এইভাবে ঘটা করে সবাইকে জানিয়ে খুন করার পরও কেউ তাকে আটকাতে পারবে না। আর এর চেয়েও বড় কথা হচ্ছে সে প্রথম যাকে খুন করবে সেটা সে নিজেই, অর্থাৎ আজই সে নিজেকে শেষ করে দিবে। এখন কোশ্চেন হলো, যদি সে মারাই যায় তাহলে খুনগুলো করবে কিভাবে, আর সে লাইভেই বা কিভাবে আসবে? চলুন তাহলে দেখে আসা যাক এই রহস্যময় ব্যক্তির রহস্যময় পারফেক্ট ক্রাইম। তার আগে আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অলসতা ভেঙে সাবস্ক্রাইবটা করেই ফেলুন, তাহলেই এমন সুন্দর সুন্দর মুভিগুলো দেখতে পাবেন। আজ বিগ ভিশন টিভির জনপ্রিয় লাইভ শো পারুলাথিকারামে মন্ত্রী অশোকের গেস্ট হয়ে আসার কথা থাকলেও সে শেষ মুহূর্তে এসে মানা করে দিয়েছে। তার জায়গায় এখন গেস্ট হয়ে আসছে তামিলনাড়ুর বর্তমান ফেমাস অ্যাক্টর কৈলাস, যার নামে বর্তমানে ফ্রড কেস রয়েছে। তাই প্রেজেন্টার নেয়না তার ইন্টারভিউ নিতে বিরক্ত প্রকাশ করলেও তার বন্ধু হারি, যে এই চ্যানেলের ডিরেক্টর, সে তাকে বুঝিয়ে রাজি করায়। সন্ধ্যা 7টা লাইভ শুরু হয়। দেশের আনাচে কানাচে থেকে লোকেরা এই শো দেখতে থাকে। নেয়না কৈলাসকে বলে, আমরা জানি আপনি অনেক বড় অভিনেতা, কিন্তু এখানে অভিনয় চলবে না, তাই সত্যি বলবেন। আপনার নামে ফ্রড কেস রয়েছে, এ ব্যাপারে আপনি কি সত্যিটা বলবেন? কৈলাস বলে, মিডিয়া তো আমাকে তদন্ত ছাড়াই সবার কাছে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। আসলে আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, ভালো অভিনয় করছি, আমার উন্নতি হচ্ছে, এটা অনেকেই সহ্য করতে পারছে না, তারাই আমাকে টার্গেট করে এসব করছে। কিন্তু এত কিছুর পরও আমার ফ্যানরা আমাকে ঠিকই ভালোবাসে। কেন জানেন? অডিয়েন্স থেকে একজন বলে উঠে, কারণ তাদের আক্কেল নেই। তোমাকে যারা অ্যাক্টর বলে তারা তো পাগল। কৈলাসের রাগ হলেও মুখে হাসি রেখে বলে, সবাই যদি পাগল হবে তাহলে আমি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেলাম কিভাবে? সেই অডিয়েন্স বলে, টাকা খরচ করলে এমন অ্যাওয়ার্ড গাদায়ও পায়। যে যেখান থেকে শো দেখছিল সবাই হেসে ওঠে। এরপর লোকটি স্টেজে উঠে আসে। কৈলাস রেগে বলে, ক্যামেরা বন্ধ করো, আমি ইন্টারভিউ দিব না। বলে চলে যেতে নিলে লোকটি কৈলাসের পায়ে গুলি করে। এতক্ষণ সবাই মজা পেলেও এবারে সবাই ভয় পেয়ে যায়। অডিয়েন্সের সবাই হই হুল্লোড় বাঁধিয়ে দেয় বের হওয়ার জন্য। লোকটি উপরের দিকে পরপর কয়েকটি গুলি করে সবাইকে বলে, কেউ চাইলেও বাইরে যেতে পারবে না, আর বাইরে থেকেও কেউ ভিতরে আসতে পারবে না, কারণ আমি দরজা লক করে দিয়েছি। সবাই যার যার জায়গায় বসে যান। প্রাণের ভয়ে সবাই শান্ত হয়ে বসে যায়। এরপর লোকটি হারিকে বলে, তুমি ক্যামেরা বন্ধ করবে না, যদি লাইভ বন্ধ করো তাহলে তোমার বন্ধু নেয়নাকে মেরে ফেলবো। নেয়না ভয়ে ভয়ে বলে, কৈলাসের ব্লিডিং হচ্ছে, ডক্টর ডাকা দরকার। লোকটি বলে, ওর কিচ্ছু হয়নি, ও অ্যাক্টর তো, তাই ওভার অ্যাক্টিং করছে। এরপর কৈলাসকে একটি রুমাল দিয়ে বলে, এটা পায়ে বেঁধে নাও। এরপর সবার উদ্দেশ্যে বলে, আজ এখানে 1 ঘন্টার মধ্যে একজন লোক মারা যাবে। গভর্নমেন্ট, পুলিশ, মিলিটারি সবাই চেষ্টা করতে পারে, কিন্তু কেউ তাকে আটকাতে পারবে না। যেহেতু এই প্রোগ্রাম লাইভ চলছিল তাই পুলিশ, মিডিয়া সেখানে চলে আসে। ডিজিপি ডিএসপি কবিরকে এই ম্যাটার হ্যান্ডেল করতে বলে। ইন্সপেক্টর জয় সিকিউরিটি ইনচার্জকে বলে, আপনারা কেমন সিকিউরিটির ব্যবস্থা নিয়েছেন? ওই লোক গান নিয়ে ভিতরে কিভাবে ঢুকলো? সিকিউরিটি ইনচার্জ বলে, আমরা সবাইকে ফুল বডি চেক করেই ঢুকিয়েছি। ওই লোকের হাতে শুধু একটি ছাতা ছিল, আমরা বুঝতে পারছি না সে গান কিভাবে নিল। এই শো দেখে একটি ছেলেকে অনেক বেশি ঘাবড়ে যেতে দেখা যায়, আর সে নিজের সবকিছু গুছিয়ে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। কান্নানকে একজন ফোন দিয়ে বলে, ভাই, আমাদের কাছ থেকে যে পাগলটা ওষুধ নিয়েছিল সে গান নিয়ে লাইভ শোতে দাঁড়িয়ে আছে। তো কান্নান নিজের লোকদের বলে, সব বন্ধ করো আর কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। নেয়না লোকটিকে জিজ্ঞেস করে, আপনি কাকে মারতে চলেছেন? লোকটি বলে, তার নাম নারায়ণ। হারি হেডফোনের মাইক দিয়ে নেয়নাকে বলে, তুমি চুপচাপ ওকে নিজের কথায় ফাঁসিয়ে রাখো, আমি দেখছি নারায়ণকে। নেয়না লোকটিকে বলে, আপনার নাম কি?
আর আপনি কি চান? লোকটি বলে, আমার নাম আলাগর, আমি শুধু কিছু কথা বলতে চাই। এখন অন্য চ্যানেলের সাংবাদিকরা নিউজে মানুষকে জানাতে থাকে যে এক অজানা লোক লাইভ টেলিকাস্ট হাইজ্যাক করে নিয়েছে। ওই স্টুডিওতে অ্যাক্টর কৈলাস সহ 200 জনের মতো লোক আটকে আছে। ডিএসপি কবির এই অফিসের পুরো ম্যাপ আনায় এবং তারা ভিতরে যাওয়ার প্ল্যানিং করতে থাকে। আলাগর 4টি বইয়ের নাম বলে নয়নাকে জিজ্ঞেস করে, তুমি কি এগুলো পড়েছো? নয়না না বলে বলে, এই বইগুলো কি আপনি লিখেছেন? আপনি কি একজন লেখক? আলাগর হ্যাঁ বলে বলে, একজন ব্যর্থ লেখক। 10 বছরে আমি 4 থেকে 5টি বই লিখেছি, কিন্তু পাবলিশার বলল যে এতে কোনো ক্রিয়েটিভিটি নেই। আমার 10 বছরের মেহনত, ট্রাভেল, রিসার্চ তারা 10 মিনিটে তাদের ফয়সালা শুনিয়ে শেষ করে দিল। তারপর সে নয়নাকে জিজ্ঞেস করে, তোমার ফোন কোথায়? নয়না বলে, এখানে ইন্টারভিউ চলছিল, তাই ফোন সুইচ অফ করে রেখেছি। সে ফোন অন করতে বলে, আর ফোন অন করলে সঙ্গে সঙ্গে পুলিশের ফোন আসে। কবির তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? তোমার ডিমান্ড কি? কিন্তু আলাগর সঙ্গে সঙ্গেই ফোন সুইচ অফ করে দেয়। নয়না তাকে বলে, আপনি আপনার ডিমান্ড জানাতে পারতেন, ফোন কেন কাটলেন? আলাগর বলে, আমার তো কোনো ডিমান্ডই নেই। নয়না জানতে চায়, তাহলে এসব কেন করছেন? পাবলিসিটির জন্য? আলাগর বলে, একদমই নয়। ওই বইগুলো লোকেরা পড়ুক, আমার প্রশংসা করুক, এটা আমি চেয়েছিলাম, কিন্তু হয়নি। তাই এখন আমি এমন একটা মাস্টারপিস লিখেছি যার কাহিনীতে আপনারা সবাই ক্যারেক্টার, আর এটা এমন একটা বই হবে যা সারা দুনিয়া মনে রাখবে। একটা পারফেক্ট ক্রাইম স্টোরি। যা হয়েছে এটা তো কেবল শুরু, সিরিয়াল কিলিং শুরু। আজ থেকে পরের 5 দিন পর্যন্ত আমি 5টা ক্যারেক্টারকে মারবো। মারার 1 ঘন্টা আগে আমি তার নাম বলবো। চাইলে তোমরা তাকে বাঁচানোর চেষ্টা করতে পারো, কিন্তু সে মরবেই। নয়না বলে, আই এম সরি, বাট আমার মনে হচ্ছে ওই পাবলিশাররা ঠিকই বলেছে। আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে বলে তো আমার মনে হচ্ছে না, কারণ এই গল্পগুলো পুরনো, নতুন কিছুই নেই। লোকটা হাসে। হারি অডিয়েন্সের লিস্টে কিছু একটা দেখে অবাক হয়ে যায়। নয়না বলে, তার চেয়ে আপনি পুলিশের কাছে সারেন্ডার করুন, বড়জোর 4 থেকে 5 বছরের জেল হবে। আপনি জেলে বসেই বই লিখতে পারবেন, আর ফেমাস তো অলরেডি হয়েই গেছেন। এদিকে কবির নিজের টিমের সাথে ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন হারি নয়নাকে জানায়, অডিয়েন্সদের ভিতরে নারায়ণ নামের কেউ নেই, আসলে আলাগরই নারায়ণ, আর আলাগর তার ছদ্মনাম। এটা শুনে নয়না তো শকড হয়ে যায়, আর আলাগরকে জিজ্ঞেস করে, আপনি কি নারায়ণ? আলাগর বলে, আমি সবসময় আলাগরই থাকতে চেয়েছি, কিন্তু আপনারা আমাকে হারিয়ে দিয়েছেন, আমাকে নারায়ণ বানিয়ে দিয়েছেন, কিন্তু এবার জিত আমারই হবে। নয়না বলে, আপনি তো বলেছিলেন আপনি 5 জনকে মারতে যাচ্ছেন। যদি আপনি নিজেই মারা যান তাহলে আপনি ওই 5 জনকে কিভাবে মারবেন? আলাগর বলে, কি মাথা ঘুরে গেল তো? এটাই তো আসল মিস্ট্রি, ভয় পাবেন না। আপনি তো এই ঘটনার মুখ্য সাক্ষী, সবাইকে তো আপনাকেই বলতে হবে। আপনি এই গল্পের হিরোইন, আমি ভিলেন, আর হিরোর এন্ট্রি এখনো হয়নি, তবে হয়ে যাবে। আমি মারা যাওয়ার পর সে এইসব আটকানোর চেষ্টা করবে, কিন্তু পারবে না। এরপর সে সকলকে উদ্দেশ্য করে বলে, তো শুরু হচ্ছে আমার ক্রাইম স্টোরি, মার্ডার নাম্বার 1, নারায়ণ। বলে সে নিজেকে শেষ করে দেয়। ডিজিপি তার অফিসারদের সাথে কথা বলছে। অফিসার ববি বলে, সাসপেক্ট তো মারা গেছে, টেকনিক্যালি এই কেস ক্লোজ, কিন্তু আমরা কিছু একটা মিস করছি। আমরা তার বলা কথাগুলোকে উড়িয়ে দিতে পারি না। ইলেকশনের প্রোটেকশনের জন্য কবির এই কেস হ্যান্ডেল করতে পারবে না, তাই আমাদের আগে একজন যোগ্য অফিসার দরকার। ডিজিপি বলে, তুমি ঠিক বলেছ, এমন একজন লোক দরকার যার এমন কেস সলভ করার অভিজ্ঞতা রয়েছে। ববি বলে, এমন একজন হতে পারে ডিসিপি নাম্বি। তখনই আমাদের নাম্বিকে দেখানো হয়। সে কিছু লোককে মারছিল, কারণ এই লোকেরা ড্রাগসের ডিলিং করছিল। নাম্বি ওই লোকদের দড়িয়ে দিয়ে সোজা ফ্যামিলি কোর্টে আসে। আসলে তার স্ত্রী অনিতা তার কাছ থেকে ডিভোর্স চাইছিল। অনিতা জাজকে বলে, 6 বছর হয় আমাদের বিয়ে হয়েছে, কিন্তু 2 বছর হয় আমরা আলাদা আছি, আর এখন আমি ফিল করছি আমাদের আলাদা থাকাটাই ভালো হবে। নাম্বি বলে, আমি কে কি সেই সব জেনেই ও আমাকে বিয়ে করেছে। আমার কাজই এমন যে সময়ের সাথে ব্যালেন্স করা যায় না। আসলে নাম্বি অনিতাকে সময় বা গুরুত্ব কোনোটাই দেয় না। সাপ্তাহিক ছুটিতে একদিন বাসায় থাকলেও তাদের এইসব নিয়ে ঝগড়া করতে করতেই দিন কেটে যায়। তাই অনিতা আর এই সম্পর্কে থাকতে চায় না। জাজ নাম্বিকে বলে,
আসলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুপাশ থেকেই এফোর্ট দিতে হয়। আপনারা 6 মাস হয়েছে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন। এখন আপনারা ডিভোর্স চান নাকি চান না? অনিতা হ্যাঁ বললেও নাম্বি না বলে। জাজ তাদের 3 দিন সময় দেয়। এর মধ্যে তাদের জানাতে হবে তারা ডিভোর্স চায় কিনা। তারা বাইরে আসলে অনিতা নাম্বিকে বোঝানোর চেষ্টা করে যাতে নাম্বি তাকে ডিভোর্সটা দিয়ে দেয়। তখনই নাম্বির ফোন আসলে সে বরাবরের মতোই অনিতাকে গুরুত্ব না দিয়ে চলে যায়। এখানেই আমাদের এদের লাভ স্টোরি দেখানো হয়। নাম্বি একটা কেসের ক্রাইম সিন ইনভেস্টিগেশনে গিয়েছিল। একই কেসে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে অনিতা কাজ করছিল। সেখানেই তাদের প্রথম দেখা। এরপর থেকে তাদের বিভিন্ন কেসে দেখা কথা হতে থাকে। এভাবেই তাদের ভালো লাগা আর ভালোবাসাটাও হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তারা পরিবারের সম্মতিতে বিয়েও করে নেয়। বিয়ের পর মাস 6 তাদের ভালোই চলছিল। এরপর নাম্বি কাজে ব্যস্ত হয়ে পড়ে আর তাদের সম্পর্কে ফাটল ধরে। এখন নাম্বি আলাগড়ের বাড়ি আসে। সেখানে বাকি অফিসার এবং মিডিয়া আগে থেকেই পৌঁছে গিয়েছিল। আলাগড়ের প্রতিবেশীদের কাছ থেকে তারা জানতে পারে তার স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা গেছে আর তার 18-19 বছরের সুরিয়া নামের একটি ছেলে রয়েছে যে তার খালার বাড়িতে থাকে। তখনই এখানে এক কনস্টেবল আলাগড়ের পুড়িয়ে ফেলা জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি খুঁজে পায় যা অর্ধেক পোড়া ছিল, কিন্তু ওটা চেক করলে দেখা যায় ভিতরে কিছুই লেখা ছিল না। নাম্বি নেয়নার সাথে দেখা করতে গেলে সে জানায়, আমার মনে হয় তুমিই তার বলা তার গল্পের সেই হিরো যে তার ক্রাইম আটকানোর চেষ্টা করবে। নাম্বি ডিজিপি এবং সিনিয়র অফিসারদের সাথে দেখা করে। তো এখন পর্যন্ত সে যত তথ্য পেয়েছে তা তাদের বলে। ডিজিপি তাকে বলে, তুমি তাড়াতাড়ি এই কেসটা সলভ করো আর ওই লোকটা মরার পর 5 জনকে কিভাবে মারবে, ওই লোকগুলো কারা, কিভাবে মরবে, তার প্ল্যান কি, এই সব কিছু খুঁজে বের করো। সামনে ইলেকশন, তার আগে তাড়াতাড়ি এই মেটার শেষ করো। অনেক খুঁজে নাম্বিরা একজন ওয়াচম্যানকে পায় যাকে আলাগড় একটি ছোট বক্স দিয়েছিল তার সিটের নিচে রাখার জন্য। আলাগড় বলেছিল সেই বক্সে একটি ফোন রয়েছে, ভিতরে ফোন এলাও ছিল না, কিন্তু সে নেয়নার সাথে একটি সেলফি নিতে চায়, তাই সে এইভাবে ফোনটি ভিতরে পাঠিয়েছিল। আর এই জন্য সে এই ওয়াচম্যানকে 200 টাকাও দিয়েছিল। কিন্তু ওয়াচম্যান জানতো না এই বক্সে ফোনের বদলে গান ছিল। সন্ধ্যা 7টা বেজে যায়। তখনই হঠাৎ আলাগড়ের ভিডিও চলতে শুরু করে। ট্রাফিক সিগন্যালে, নিউজ চ্যানেলে, মোবাইলে মানুষের নিজের আশেপাশে ওই একই ভিডিও দেখতে শুরু করে। আলাগড় সবাইকে উদ্দেশ্য করে বলে, কি তোমরা আমাকে পাগল ভেবেছিলে? পাগল তো বটেই, তবে যা বলেছি তা করে দেখানোর মতো পাগল। আমার মাস্টারপিসের দ্বিতীয় ক্যারেক্টার, মার্ডার নাম্বার 2, অশোক। এটা বলার সঙ্গে সঙ্গেই ওই ভিডিও বন্ধ হয়ে যায়। এখন তার কথা শুনে চারিদিকে হইচই পড়ে যায়। কে এই অশোক? পুলিশও চিন্তায় পড়ে যায়। 1 ঘন্টার মধ্যে আমরা অশোককে কিভাবে খুঁজব? এমনিতে তো আমরা হাজারো অশোককে পেয়ে যাব, কিন্তু তাদের মধ্যে মরতে চলা অশোককে। পাবলিকও নিজের সার্কেলে অশোক নামের যত লোক আছে তাদের সাবধানে থাকার জন্য বলে। এরপর আমাদের মিনিস্টার অশোককে দেখানো হয়। সে ডিজিপিকে কথা শুনিয়ে বলে, সেদিন আমার ওই প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, ভাগ্যিস যাইনি, তাহলে তো অশোক আমাকে সেদিনই উড়িয়ে দিত। ডিজিপি বলে, আপনি চিন্তা করবেন না, আলাগড় মারা গেছে, আপনার কিছু হবে না। নাম্বি ববিকে বলে, স্যার আলাগড়ের হুমকি মিথ্যে নয়, তবে মিনিস্টার অশোক তার টার্গেট নয়। যদি এমন হতো তাহলে মিনিস্টার সেদিন প্রোগ্রামে না আসাতে সে তার প্ল্যান বলতো না। আর এটা আলাগড়ের প্রি রেকর্ডেড ভিডিও, হয়তো তাকে বাইরে থেকে কেউ সাহায্য করছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা এক বয়স্ক লোককে রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখি। সে একটা ফোন বুথের ভিতরে যায় এবং কল করতে থাকে। সে তার ছেলের বাড়িতে ফোন করেছিল। ছেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে, তাই তারা ফোন তোলে না। হয়তো তারা বুঝতে পেরেছিল এমন সময় কে ফোন করে। আবারও রিং হলে তাদের বাচ্চা মেয়ে দৌড়ে এসে ফোন তোলে। আসলে ওই বয়স্ক লোকটি এই বাচ্চা মেয়েটির দাদু, আর সে এই বাচ্চাটির সাথে কথা বলার জন্যই ফোন করেছিল। বাচ্চাটি তার দাদুর সাথে হেসে হেসে কথা বলা শুরু করে, কিন্তু তখন হঠাৎই ওই ফোন বুথ ব্লাস্ট হয়ে যায় আর লোকটি মারা যায়। জানা যায় ওই লোকটির নাম অশোক ছিল। কিছুক্ষণের মধ্যেই নাম্বি সেই লোকেশনে পৌঁছে যায়। এসিপি শ্রেষ্ঠা আর এসআই আকবর আলী সেখানে আগে থেকেই তার টিম হিসেবে উপস্থিত ছিল। তারা জানতে পারে যে এখানে একটি সেলফ অ্যাকশন এক্সপ্লেনেশন মেথড ব্যবহার করা হয়েছিল, যার কারণে ব্লাস্ট হয়েছে। নাম্বি নিজের টিমকে বলে,
এই অশোক আর আলাগরের মধ্যে সম্পর্ক কি সেটা খুঁজে বের করো এবং এটাও বের করো যে এই এক্সপ্লোসিভ ডিভাইস কোথা থেকে সাপ্লাই হয়েছিল। আজকাল সবাই মোবাইল ইউজ করে, অশোক কেন টেলিফোন বুথ ইউজ করেছে, আর এই টেলিফোন বুথ থেকে সে কাকে ফোন করেছিল সেটাও খুঁজে বের করো। অশোক আর এই আলাগরের মধ্যে কোনো কানেকশন তো অবশ্যই আছে। আজ তৃতীয় দিন। আলাগরকে শোতে খুন করতে দেখে যে ছেলেটা পালিয়েছিল সেই আসলে আলাগরের ছেলে সুরিয়া। আমরা দেখি সে বাসে করে কোথাও যাচ্ছে। বাস থেকে নামতেই পুলিশ তাকে তুলে নেয়। তারপরে নাম্বি এবং তার টিম অশোকের বাড়িতে গিয়ে তল্লাশি নেয়। নাম্বি তার সিনিয়রদের জানায় তারা অশোকের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে অশোক 1979 সালে আর্মিতে জয়েন করেছিল আর 4 বছর আগে সে রিটায়ার করেছে। যুদ্ধে তার এক পা ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই সে খুঁড়িয়ে হাঁটে। তার ছেলে এবং বৌমা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই সে ছোটখাটো গার্ডের চাকরি করে এখানে একা থাকতো। আর আলাগর ওই ফোন বুথে আরডিএক্স এক্সপ্লোসিভ বোম রেখেছিল, যার ফলে ওই ফোন বুথ ব্লাস্ট হয়ে যায়। ডিজিপি জিজ্ঞেস করে তার মেসেজ ভিডিও কোথা থেকে আসছে। নাম্বি জানায় সে প্লে সার্ভার হ্যাক করে নিয়েছে। সে শুধু রাইটার নয়, বরং আইসিআর ড্রপ ইঞ্জিনিয়ার, হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এবং আজকের টেকনোলজি হ্যাক করে সে এই ভিডিও প্লে করেছে। দুনিয়ায় যা আমাদের কানেকশন ছড়িয়ে আছে ওই ডিভাইসে হ্যাক করে এসব কিছু করা যেতে পারে, এবং মরার আগে সে এই সব কিছু সেট করে গেছে। ডিজিপি জানতে চায় আলাগর মরার পর কেউ কি তাকে সাহায্য করছে। নাম্বি বলে আমরা তার ছেলে সুরিয়াকে ধরেছি। সে বলেছে আলাগর গত কিছু বছর ধরে খুব অদ্ভুত আচরণ করছিল। মাঝে মাঝেই 2-3 সপ্তাহের জন্য গায়েব হয়ে যেত। ফিরে আসলে জিজ্ঞেস করলে বলতো সে রিসার্চের কাজে বাইরে গিয়েছিল। সে এই ব্যাপারে কিছুই জানে না। অশোকের ছেলে আর ছেলের বউকেও জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তারা আলাগরকে চিনতই না। এখন নাম্বি তাদের দুজনকে পুলিশ স্টেশনে দিনভর ওভাবেই বসিয়ে রাখে, কারণ এই ছেলে আর বৌমা নিজের বাবাকেই ঘর থেকে বের করে দিয়েছিল। নাম্বি আলাগরের পাবলিশারের কাছে যায়। পাবলিশার জানায় আলাগরের বইয়ের এখন অনেক অর্ডার আসছে। 2 জন ফিল্ম ডিরেক্টর এই লেখা কিনতে চেয়েছে। নাম্বি জানতে চায় এর রয়্যালটি কে পাবে, এমন কিছু কি আলাগর বলেছে। পাবলিশার বলে সময় হলে এ নিয়ে একজন অ্যাডভোকেট কথা বলবে। সে এমনটাই বলেছিল, কিন্তু সেই অ্যাডভোকেট কে সেটা সে বলেনি। আলাগর তার মাস্টারপিস আরিয়ান নামের যে বইটি ফেমাস হবে বলেছিল সেই বইটি এখনো পাবলিশ হয়নি। এটা নেয় নাও জানে, কারণ সে আলাগরকে নিয়ে রিসার্চ করছে। এই ব্যাপারে তার ছেলের কাছে জানতে চাওয়া হলে সে জানায় তার বাবা বলেছিল সে এক মাস্টারপিস বই লিখেছে আর সেটা তাকে পড়তেও দিয়েছিল, কিন্তু সে সেই বই তো দূরেই থাক, সে তার বাবার কোনো বই পড়েনি। এরপর নাম্বি এক সাইকিয়াট্রিস্টের কাছে যায় আলাগরের সাইকোলজি বোঝার জন্য। সাইকিয়াট্রিস্ট তাকে জানায় সাধারণত সিরিয়াল কিলাররা তাদের ফিজিওলজিক্যাল গ্র্যাটিফিকেশনের জন্য খুন করে, কিন্তু এখানে খুনি আগে মারা গিয়ে সকল সাইকোলজিক্যাল কনসেপ্ট ব্রেক করেছে, তাই তার মোটিভ ঠিক বোঝা যাচ্ছে না। নাম্বি ডিজিপিকে জানায় অশোক আর আলাগর দুজনই বয়স্ক লোক, দুজনেরই ওয়াইফ মারা গেছে, দুজনের সন্তানেরাই তাদেরকে ছেড়ে গেছে। সেদিক দিয়ে দেখলে তার পরের টার্গেট এমন কোনো বয়স্ক লোকই হবে। তৃতীয় দিন সন্ধ্যা 7টা। টেলিভিশনের সিরিয়াল টেলিকাস্টে আলাগরের ভিডিও অন হয়। আলাগর বলে মার্ডার নাম্বার 3 রোজিয়া। দেখা যায় রোজিয়া তখন সেজেগুজে কিছুর জন্য রেডি হচ্ছে। ডিজিপি রেগে নাম্বিকে বলে তুমি তো বলেছিলে কোনো এক বয়স্ক লোক হবে, এখন তো সে একজন মেয়ের কথা বলল। এটাই তোমার ইনভেস্টিগেশন? যেভাবে পারো এটা আটকাও, আর কোনো খুন যেন না হয়। নাম্বি সকলকে মুসলিম এরিয়া লোকেট করতে বলে, কারণ রোজিয়া একটি মুসলিম মেয়ের নাম। তো পুলিশ কন্ট্রোল সিস্টেম থেকে নিজেদের কানেকশন ইউজ করে সকল রোজিয়া নাম খুঁজে বের করে। রোজিয়া তখন ভারতনাট্যম কম্পিটিশনে তার পারফরমেন্স শুরু করেছে, কিন্তু পারফরমেন্স শেষ হওয়ার আগেই তার নাকে রক্ত বের হয়। সে স্টেজে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। ডে 4। ডক্টর জানায় তার মেকআপে সাইনাইড ছিল, আর এই সাইনাইডের প্রভাবেই তার মৃত্যু হয়েছে। নাম্বি তার টিমকে রোজিয়ার ব্যাপারে সব খবর নিতে বলে, যেমন তার কন্ট্রাক্টে কে কে ছিল, এর আগে তার কোথায় শো হয়েছিল, এবং তাকে পয়জন কে দিতে পারে।
তো তদন্ত করে পুলিশ জানতে পারে রোজিয়া একজন নাচের স্কুলের টিচার ছিল, আর সে গরিব বাচ্চাদের ফ্রিতে ভারতনাট্যম শেখাতো। একজন মুসলমান মেয়ে ভারতনাট্যম কিভাবে শেখাতে পারে, এটা নিয়ে হিন্দু মুসলিম উভয়ই সমস্যা তৈরি করে। এজন্য তাকে স্কুল বন্ধ করে দিতে হয়। নাম্বি তার টিমকে বলে, আলাগর বলার পরেই আমরা কেবল জানতে পারি ভিকটিম কে। এরপর আমাদের হাতে 1 ঘন্টা সময় থাকে, তাই ওই 1 ঘন্টার মধ্যেই তাকে আমাদের খুঁজে বের করতে হবে। মানুষের নাম এবং সরকারি ডেটাবেস থেকে তাদের পার্সোনাল ডিটেইলস পর্যন্ত দ্রুত পৌঁছাতে হবে। তাই আমাদের এই ধরনের একটা সিস্টেম এখনই তৈরি করতে হবে। এখন তাদের সাইবার টিম এই ধরনের সিস্টেম তৈরি করতে শুরু করে। এরপর আকবর নাম্বিকে ফোন দিয়ে জানায়, আলাগরকে যে আরডিএক্স সাপ্লাই করেছিল আমরা সেই কান্নান আর তার ভাই বলরামের ব্যাপারে জানতে পেরেছি। ওরা দুজন সমুদ্রের আশেপাশের এরিয়া পুরোপুরিভাবে কন্ট্রোল করে। নাম্বি বলে ওদেরকে আজই তুলতে হবে। একবার ওরা সমুদ্রে চলে গেলে তাহলে ওদের ধরা মুশকিল হয়ে যাবে। তারপর আর কি, নাম্বি সঙ্গে সঙ্গেই ওই এলাকায় পৌঁছে যায় আর কান্নানের লোকদের সাথে ফাইট করে তাকে ধরে নিয়ে আসে। কান্নান জানায় সেই আলাগরকে গান আর সাইনাইড সেই সাপ্লাই করেছিল। যদিও সাইনাইড এমনিতেই কাউকে দেওয়া যায় না, কিন্তু ওই লোক আমাকে অনেক টাকা দিয়েছিল, তাই আমি তাকে এগুলো দিয়েছিলাম। এরপর আলাগর তার কাছে আরও কেমিক্যাল চেয়েছিল, কিন্তু সে বলেছিল তার কাছে ওইসব নেই। গল্পের শুরুতে কেউ একজন কান্নানকে এই ওষুধ দেওয়ার কথাই বলেছিল, যার কারণে এরা আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল। নাম্বি তার সিনিয়রকে জানায়, যেহেতু আলাগর পয়জনের খোঁজ করেছিল তাহলে তার পরের ভিকটিমকে হয়তো সে পয়জন দিয়েই মারবে। এখন আমরা দেখি বিকেল 5টা বেজে যায় আর সবার ফোনে একই মেসেজ আসতে থাকে। মেসেজ ওপেন করলে আলাগরের ভিডিও অন হয়। আলাগর বলে পুলিশ ভেবেছে আমাকে কেউ খুন করতে সাহায্য করছে বলে সে টেলিফোন বুথে বোম রাখার একটি ভিডিও দেখায়। সেটা আসলে সে নিজেই ছিল, অর্থাৎ তাকে কেউ সাহায্য করছে না। এরপর সে বলে তার চতুর্থ টার্গেট যুবরাজ। নাম্বি আর তার টিম সঙ্গে সঙ্গেই নিজেদের সিস্টেমে যুবরাজকে খুঁজতে থাকে। শহরের লোকেরাও যুবরাজ নামের নিজেদের পরিচিতদেরকে কন্ট্রাক্ট করে। এখন পুলিশ যতজন যুবরাজ নামের লোক পায় তাদের ধরে সেফ রাখার চেষ্টা করে। এই সব কিছু করতে করতে 2-3 ঘন্টা কেটে গিয়েছিল। তো তারা এই বিষয়টা নোটিশ করে যে এখনো পর্যন্ত কারোর মৃত্যু হয়নি। তো মনে হয় যে আলাগরের মিশন ফেল হয়ে গেছে। এখন রাতে নাম্বির টিম তাকে বলে, স্যার আপনি একটু বিশ্রাম নিন, 4 দিন ধরে টানা কাজ করছেন। এখানে সমুদ্রে আমরা 2জন ডুবুরিকে দেখি যারা পানির ভিতরে চলে যায়। ডে 5 এর কিছুক্ষণ পর নাম্বি খবর পায় এবং সে সঙ্গে সঙ্গেই ওই লোকেশনে পৌঁছায়। তো সেখানে সে জানতে পারে যে যুবরাজ নামের ছেলেটির মৃত্যু হয়ে গেছে এবং সে ওই ডুবুরিদের মধ্যেই একজন ছিল, অর্থাৎ এরা তাকেও বাঁচাতে পারেনি। এখন বডি চেক করার পর এক অফিসার তাকে জানায় ডুবুরিরা যে সিলিন্ডার ব্যবহার করে তাতে 20 থেকে 30% নাইট্রোজেন থাকে আর বাকিটা অক্সিজেন, কিন্তু যুবরাজের সিলিন্ডারে 100%ই অক্সিজেন ছিল। যেভাবে আমরা প্রাকৃতিকভাবে শ্বাস নেই তাতে নাইট্রোজেন এবং অক্সিজেন মিক্সড থাকে। 100% অক্সিজেন শরীরের জন্য ভালো নয়। তো এই কারণেই পানির ভিতর দম আটকে যুবরাজের মৃত্যু হয়েছে। দেখা যায় সব পুলিশেরা মিলে মিটিং করে। নাম্বি সবাইকে বলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু রুটিন থাকে আর নিজের অজান্তেই লোকেরা সেই রুটিন মেনে চলে। আর এই মারা যাওয়া সবগুলো মানুষের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে তাদের রুটিন। অশোক প্রতি 2 দিনে একবার রাত 8টায় নিজের নাতনিকে কল করার জন্য ওই ফোন বুথে যেত। রোজিয়া যে ডান্স প্রোগ্রাম করত সে নিজেরই একটা স্পেশাল পার্সোনাল মেকআপ কিট ইউজ করত। যুবরাজ নামের ছেলেটি নিজের স্পেশাল ড্রাইভিং কিট ইউজ করত। তো এই ব্যাপারগুলো আলাগর আগে থেকেই জানতো। এই 5 জনকে খুঁজে সে তাদের উপর ভালো করে রিসার্চ করেছে। সে তাদের পছন্দ অপছন্দ, সিক্রেট, উইকনেস সবকিছু জেনেছে। এরপর তাদের রুটিনটাকেই তাদের মৃত্যুর ট্র্যাপ হিসেবে ব্যবহার করেছে। সব সময় সেই আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। এটা শুধু পারফেক্ট ক্রাইমই নয়, বরং সে একজন পারফেক্ট ক্রিমিনালও। কিন্তু সে কেন এসব করছে তার কারণটা কারো কাছেই ক্লিয়ার নয়। তার মাস্টারপিস বইয়ের নাম আরিয়ান। এখন আরিয়ান নামে যতগুলো অক্ষর রয়েছে তা মৃত ব্যক্তিদের নামের প্রথম অক্ষরের সাথে মিলে যায়, আর এর পরের অক্ষরটি হলো এ।
যা অনিতার সাথে মিলে যায়। এটা মনে হতেই নাম্বি অনিতার বাসায় যায়। এরপর সে সবকিছুর জন্য অনিতাকে সরি বলে আর বলে অনিতা যেখানে খুশি যেতে পারে, সে আর তাকে আটকাবে না। অনিতাও তাকে ক্ষমা করে দেয়, কেননা তাদের পথ অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল আর এখন অনিতা একেবারে বাহিরে চলে যাচ্ছে। এরপর নাম্বি সেখান থেকে চলে আসে। 4টা বেজে যায়। এখানে পুলিশ স্টেশনে সাইবার সিকিউরিটি অফিসার নিজের একটা স্ট্রং সিস্টেমের সেটআপ করে আর এটা এআই বেসড হওয়ার কারণে তারা খুব সহজেই মানুষের সেলফোন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ট্র্যাক করে তাদের ভিকটিমদের শর্ট লিস্ট তৈরি করতে পারবে। 4:45 আকবর আলী বলে একটা লিড পাওয়া গেছে। নাম্বিরা সেখানে যায়। অ্যাডভোকেট মুকুন্দাম একটি কুরিয়ার পেয়েছে যা আলাগড়ের কাছ থেকে এসেছে। সেটাতে লেখা ছিল আলাগড়ের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি, বই বিক্রির টাকা এবং তার রয়্যালটি 7টি আলাদা আলাদা সংস্থায় দান করে গেছে। তার মধ্যে পুলিশ ওয়েলফেয়ারও রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যে সকল সংস্থায় টাকাগুলো দান করা হয়েছে মারা যাওয়া লোকেরা ওই ধরনের সংস্থাগুলোতেই কাজ করত। তাহলে যে সকল সংস্থাগুলো থেকে এখনো কোনো লোক মারা যায়নি, পরের ভিকটিম সেই সংস্থাগুলোর এ অক্ষরের লোকদের মধ্যেই কেউ হবে। এর মধ্যে 2টি সংস্থা রয়েছে, একটি উইমেন্স অ্যাক্টিভিটি, অন্যটি হচ্ছে নার্স অ্যাসোসিয়েশন। তাহলে পরের ভিকটিম এ অক্ষরের সেই হবে যে নার্সিংয়ে কাজ করে অথবা যে সকল নারী সমাজে সক্রিয় ভূমিকা রাখে। এরপর একটি চ্যানেলে আলাগড়ের কুরিয়ার আসে। সেখানে একটি চিরকুট আর একটি পেনড্রাইভ ছিল। যেহেতু চ্যানেলটির টিআরপি ভালো ছিল না, তাই তাদের টিআরপি বাড়ানোর জন্য ঠিক 5টায় আলাগড়ের ভিডিওটি অন করে দেয় আর আলাগড় সেই ভিডিওতে জানায় তার পরের টার্গেটের নাম আশা। সঙ্গে সঙ্গেই পুলিশেরা তাদের সেটআপ করা সিস্টেমের মাধ্যমে এই 2 সংস্থার আশা নামের 7 জনকে খুঁজে পায়। এর মধ্যে 3 জন ছিল নার্স। আলাগড় ভিডিওতে একটি কোড ল্যাঙ্গুয়েজ বলেছিল, সেটা মনে করে নাম্বি সার্চ করে বুঝতে পারে যে পরের ভিকটিম নার্সদের মধ্যেই কেউ হবে। তারা 3 জন আশারই তথ্য সংগ্রহ করে। এর মধ্যে একজন ছিল বিধবা, যে 20 বছর ধরে নার্সিংয়ে কাজ করছিল। তার স্বামীও একজন নার্স ছিল। তার স্বামী কোভিডে আক্রান্ত হয়ে মারা যায়। সেই সময় সোসাইটির লোকেরা তাকে বাড়ি থেকে বের হতে দেয়নি আর সে তার স্বামীর ইন্স্যুরেন্সের টাকাও পায়নি। এখন সে ডিপ্রেশনের রোগী। তারা আশার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, সাথে একটি অ্যাম্বুলেন্সও নিয়ে যায়। এদিকে আজকে আশার স্বামীর মৃত্যুবার্ষিকী, তাই সে কিছু মোমবাতি নিয়ে চার্জে যায়, যেগুলো সে অনলাইন থেকে আনিয়েছিল। শ্রেষ্ঠা আশাকে বারবার ফোন করে, কিন্তু আশা ফোন ঘরেই রেখে গিয়েছিল। নাম্বি সেখানে পৌঁছে ঘরে তালা দেখে প্রতিবেশীকে জিজ্ঞাসা করে জানতে পারে আশা চার্জে গেছে। নাম্বিরা সেখানে গিয়ে আশাকে দেখতে পেয়ে তাকে বলে, আমরা জানতে পেরেছি আপনার জীবনের ঝুঁকি রয়েছে, তাই আপনার আমাদের সাথে যেতে হবে। আশাও তাদের সাথে যেতে রাজি হয়। নাম্বি আশাকে গাড়িতে বসিয়ে নিজের বাইক স্টার্ট দিতে গেলেই তার হাতে রক্ত খেয়াল করে দৌড়ে গাড়ির কাছে আসে, কিন্তু ততক্ষণে আশা মারা গিয়েছিল। আসলে আশা যে মোমবাতি জ্বালিয়েছিল তার মধ্যেই বিষ ছিল, আর সেই বিষের কারণেই আশার মৃত্যু হয়েছে। এতটা কাছে এসেও নাম্বি আশাকে বাঁচাতে পারল না। নাম্বির খুব খারাপ লাগে। সে নেয়নাকে বলে, কেন এই আলাগড় এই ভালো মানুষগুলোকে মারছে, আর আমি হাজার চেষ্টা করেও এদের বাঁচাতে পারছি না। আমি আসলে হেরে গেছি। নেয়না তাকে সাহস দেয়। সে নাম্বিকে বলে, তুমি হার মানতে পারো না, এখনো একজন ভিকটিম বাকি আছে আর তোমাকে তাকে যে কোনোভাবে বাঁচাতে হবে। অনিতা নাম্বিকে ফোন দিয়ে বলে, সময়ের সাথে সাথে মানুষ এই ঘটনা ভুলে যাবে, কিন্তু তুমি যাকে বাঁচাবে সে জীবন থাকতে এটা ভুলবে না। যদি একজন মানুষকেও তুমি বাঁচাতে পারো তবে তুমি শান্তি পাবে, তাই তোমার শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত। নাম্বিও আবার ইনভেস্টিগেশন শুরু করে। ডে 6 পার্কের এক জারুদার বেঞ্চের নিচে একটি মোবাইল পেয়ে সেটি পুলিশকে দিলে তাতে আলাগড়ের ভিডিও পাওয়া যায়। সেখানে আলাগড় বলে, জীবনে কিছু ঘটনা এমন হয় যা প্রসেস করা সহজ হয় না। আমার গল্পের শেষ চরিত্রের প্রথম অক্ষর এন। এখন এন ফর কি সেটাকে আপনাকে বলতে হবে নাম্বি স্যার? সবাই অবাক হয়ে যায়, কেননা সবাই বুঝতে পেরেছিল আলাগড় এন ফর নাম্বিকেই বুঝিয়েছে।
নাম্বি সবাইকে বলে, আমার নাম এন দিয়ে শুরু, তার মানে এই নয় যে আমিই তার পরের টার্গেট। সে এই সব কিছু আমাদেরকে বিভ্রান্ত করার জন্যও করতে পারে। কিন্তু বাকি অফিসাররা বলে তারা তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। নাম্বি তাদের কথা মেনে নেয় আর নিজের সবকিছু জমা করে দেয়। কিন্তু নাম্বি তাদেরকে বলে তাদের কাজ যেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়, কারণ সে নিশ্চিত যে পরের ভিকটিম নারী উন্নয়ন নিয়ে কাজ করে এমন কেউই হবে। নাম্বি একটি ঘরে একা বসেছিল। এই সময়ে নাম্বির মনে পড়ে এন দিয়ে তো নেয়নার নামও হয়। নাম্বি নেয়নাকে ফোন দেয়, কিন্তু নেয়না ফোন না তুললে নাম্বি শ্রেষ্ঠাকে ফোন দিয়ে নেয়নার বাড়ি যেতে বলে। এখন এখানে অফিসে নাম্বি দ্বিতীয়বার আলাগরের ভিডিও দেখতে থাকে। তো খুব ভালো করে দেখলে সে টেবিলে একটা ডায়েরি দেখতে পায় এবং ওই একই ধরনের ডায়েরি সে পোড়া অবস্থায় আলাগরের বাড়িতে পেয়েছিল। সে সঙ্গে সঙ্গেই ডায়েরিটি খুঁজে বের করে, কিন্তু তাতে কিছুই লেখা ছিল না। কিন্তু ডায়েরির পাতা হাতের সাথে কেমন একটা লাগাতে সে কিছু একটা অনুমান করে লাইটার জ্বালিয়ে পেপারে আগুনের তাপ দিতেই সেখানে লেখা ভেসে ওঠে, আর সেখানে আলাগরের সমস্ত প্ল্যান লেখা ছিল। নাম্বি আলাগরের বাড়ির উদ্দেশ্যে বের হয় আর তার টিমকেও সেখানে যেতে বলে। শেষ ভিকটিমকে সেখানেই মারা হবে, ডায়েরিতে এমনটাই বলা ছিল। এখন ওই ডায়েরিতে লেখা প্ল্যান অনুযায়ী ঘরের ভিতর ঢোকার পর সে এক জায়গায় একটি সিক্রেট রুম পায়। তার ভিতরে গেলে আমরা দেখি আলাগর মাটি খুঁড়ে আন্ডারগ্রাউন্ড একটা জায়গা বানিয়ে নিয়েছিল এবং সে ওখান থেকেই সবকিছু অপারেট করছিল। নাম্বি ভিতরে ঢোকার সাথে সাথে একটা ট্র্যাপে ফেসে যায়। সে কাচের বাক্সে আটকা পড়ে যায়। তখনই আলাগরের ভিডিও অন হলে সে বলে নাম্বিকে এখানে আনার জন্য ওই পার্কে মোবাইল রাখাটাও তারই প্ল্যানের অংশ ছিল। ওই কাচের বাক্সের ভিতর পানি ভরতে থাকে। নাম্বি অনেক চেষ্টা করেও পানি বন্ধ করতে পারে না, আর কাচও ভাঙতে পারে না। এমন মনে হচ্ছিল যে সে এখন দম বন্ধ হয়ে মারা যাবে। তখনই তার মনে পড়ে তার পকেটে কিছু একটা চোখালো জিনিস আছে। তো সেটা ব্যবহার করে সে সঙ্গে সঙ্গেই ওই কাচ ভেঙে বেরিয়ে আসে। ততক্ষণে জয় আর শ্রেষ্ঠাও সেখানে চলে এসেছে। শ্রেষ্ঠা নাম্বিকে জানায় এক ট্রান্সজেন্ডার নারী নালিনী মিসিং। নাম্বি বলে সে এখানেই কোথাও আছে। তারা খুঁজতে থাকে। একদিকে পানি গড়িয়ে যেতে দেখে নাম্বি সেদিকে গেলে একটি ম্যানহোলে ঢাকনার মতো দেখে। সেটা উঠালেই তারা সেখানে একটি নারীকে হাত মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। নাম্বি প্রেস মিটিংয়ে জানায় তারা নালিনী নামের একজন ট্রান্সজেন্ডারকে বাঁচাতে পেরেছে। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে কোনো ক্রাইমই পারফেক্ট হয় না। একজন সাংবাদিক জানতে চায় আলাগর এসব কেন করেছে। নাম্বি বলে আসলে আলাগর সমাজের সেই সকল মানুষকে মেরেছে যারা সমাজের জন্য সব করে, কিন্তু তাদের দিকে সমাজের নজর কখনোই যায় না। আমাদের আশেপাশের অনেক লোক, যেমন সিকিউরিটি গার্ড, হসপিটাল সামলানো নার্সিং স্টাফ, সমাজে বাচ্চাদের সাহায্য করা মহিলা এবং ওই যুবরাজ নামের ছেলেটা যে সমুদ্রের আশেপাশের ময়লা ফেলা লোকদের বিরুদ্ধে মিশন চালাতো যেন সমুদ্রকে ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়, কিন্তু এজন্য উল্টো তাকেই মার খেতে হতো, কথা শুনতে হতো। রিয়েল লাইফে তারা হিরো হলেও সমাজের কাছে তারা কিছুই ছিল না, আর তাদের আপনজনেরাও তাদেরকে ছেড়ে গিয়েছিল। মানে এরা সমাজকে দুহাত ভরে দিলেও সমাজ তাদেরকে দুঃখ ছাড়া কিছুই দেয়নি। তাই আলাগর তাদের একবার মেরে চিরতরে অমর করে দিয়ে গেছে। এখন তাদের গল্পটা সবাই জানে। সমাজের কাছে এদের হিরো বানানোই আলাগরের উদ্দেশ্য ছিল। একজন জিজ্ঞেস করে আলাগর যেটা করেছে আপনার কি মনে হয় সেটা ঠিক করেছে? নাম্বি বলে না, কারো উপকার করার জন্য তাকে মেরে ফেলা অবশ্যই অন্যায়, আর আমরা চাইবো না আলাগরের মতো আর কেউ হোক। আলাগরের ঘর থেকে যা কিছু পাওয়া গিয়েছিল সেখানে তার আরিয়ান নামের বইয়ের পাণ্ডুলিপিও ছিল। সেই বইয়ে লেখা ছিল আলাগর 6 বছর আগে থেকেই নাম্বিকে ফলো করছিল, কারণ নাম্বিও তার কাজের প্রতি সৎ এবং ডেডিকেটেড ছিল। তাই শেষ ভিকটিম হিসেবে সে নাম্বিকেই সিলেক্ট করেছিল। কিন্তু সে জানতো নাম্বি হয়তো কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিবে, তাই সে নালিনীকেও ওইভাবে আটকে রেখেছিল। আসলে তার লাস্ট ভিকটিম নাম্বি নাকি নালিনী সেটা সে নিজেও জানতো না। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো আজকের মুভিটি?
কমেন্টে জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।